ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএচ ইস্পাত, আর সাথে আছি আমি নাজনীন মুন্নি। আমরা চাইব আমরা যেন এমন একটা নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে পারি যা যুগ যুগ ধরে অনুসরণ করা হবে। এর ফলে সাংবাৎসরিক রাজনৈতিক সংকট থেকে আমাদের দেশ রক্ষা পাবে। এই জন্য প্রয়োজনীয় সময়টুকু আমি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি, বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিতও করা যেতে পারে মন্তব্য করে তিনি বলেছেন, নির্বাচনী ট্রেন চলতে শুরু করেছে, তা কখন গন্তব্যে পৌঁছবে তা নির্ভর করবে রাজনৈতিক ঐক্যমত্যের উপর। নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপও দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি। সরকারের 100 দিনের ভাষণের নির্বাচনী রোডম্যাপ না থাকলেও গতকালই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং অনেক বিতর্কের অবসানের জন্য কাল বিলম্ব না করে অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত নির্বাচনের রোডম্যাপের ঘোষণার অনুরোধ জানিয়েছিল বিএনপি। এমন অনুরোধের একদিন পর আজ রোববার যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্টও অন্তর্বর্তী সরকারের প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। তবে বিএনপি মহাসচিব মনে করেন, সংস্কার করতে সময় যত বেশি যাবে সমস্যা তত প্রকট হবে। আর শনিবার দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকার তার সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইছে। ডক্টর ইউনূস সরকার জন আকাঙ্ক্ষার দিকে দৃষ্টি দিচ্ছে না বলেও অভিযোগ করেছেন তিনি। আসলে কি অন্তর্বর্তী সরকার তাদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইছে? এই বিষয়ে অন্য রাজনৈতিক দলগুলো কি ভাবছে? প্রধান উপদেষ্টার আজকের ভাষণকেই বা কিভাবে দেখছে তারা? এই নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, এবং আছেন আমাদের সাথে জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব এবং সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। দর্শক, নিশ্চয়ই আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য এবং অতিথিদের প্রতি কৃতজ্ঞতা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে দিয়ে শুরু করি। অতিরিক্ত মহাসচিব, তিনি জাতীয় পার্টি। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি 34 মিনিট বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত বলেছেন কি কি কাজ করেছেন, কি তারা করতে চান, এবং তাদের এই পুরো কর্মকাণ্ডের মধ্যে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ এবং তারা সেটাতে রাজনৈতিক দলগুলোকে অন্তর্ভুক্তও করতে চেয়েছেন। কিন্তু নির্বাচন ইস্যুতে যা যা কিছু বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, রাজনৈতিক দল হিসেবে তার সেই কথায় কতখানি আস্থা রাজনৈতিক দল হিসেবে আপনি পেয়েছেন? দেখুন, একটা বোঝাই যাচ্ছে নির্বাচনের একটা সময় একটা থিওরি ছিল যে 10 বছর পরে ইলেকশন হতে পারে। হয়তো 10 বছর ইউনূস সরকার থাকবে, দেশটাকে সিঙ্গাপুর বানিয়ে, মালয়েশিয়া বানাবে, দুবাই বানাবে। সেটা আর হলো না। সো বোঝা যাচ্ছে যে ইলেকশন খুব বেশি দেরি হবে না। কতদিন লাগবে উই ডোন্ট নো। ইলেকশন করার মতো এনাফ পুলিশ স্ট্রেংথ, কন্ট্রোল সরকার আছে কি না সেটাও একটা বিষয়। আমরা মনে করি ডক্টর ইউনূসের প্রথম প্রবলেম হয়েছে ওনার কোনো রাজনৈতিক দল নেই। ওনার রাজনৈতিক দল না থাকার কারণে পর্বততুল্য ব্যক্তি হলেও ওনার স্ট্রেংথের জায়গাটা প্রাইমারি ছিল ছাত্ররা, যারা আন্দোলন করেছে। অর্থাৎ উনি ডিপেন্ডেন্ট ছাত্রদের উপর। আবার ছাত্রদের কিন্তু কোনো দৃশ্যমান দল আমরা দেখি না, অদৃশ্য দল থাকতে পারে। তাহলে ডক্টর ইউনূস ডিপেন্ডেন্ট অন ছাত্র কার উপর ডিপেন্ডেন্ট। এবং এটা খুব ইম্পর্টেন্ট এই কারণে, কারণ এই সময় পর্যন্ত অন্তত প্রথম 100 দিনে এই ছাত্রদের একটা বড় অংশ রাষ্ট্র পরিচালনায়, রাষ্ট্রের কাঠামোটা তৈরি করতে একটা তীব্র ইনফ্লুয়েন্স রাখার ক্ষমতা তাদের ছিল, এখনও কিছুটা আছে। কাদামাটির একটা রাষ্ট্র ছিল কিছুদিন আগে। তো যারা এটাকে লিড করছে, যারা এটাকে ডিল করছে, যারা এটাকে ডাইভার্ট করছে, যারা এটাকে নিয়ে যাচ্ছে, তারা কোন ধারায় নিয়ে যাচ্ছে, তারা নিজেরা কোন ধারায় বিশ্বাস করে, এই জিনিসটি কিন্তু এখন আমাদের সকলের জানার সময় সুযোগ চলে আসছে। কারণ এদের সকলের একটা কমন পরিচয় আছে। একটা পর্যায়ে গিয়ে তারা সবাই শেখ হাসিনা বিরোধী ছিল, একটা পর্যায়ে গিয়ে তারা সবাই আওয়ামী লীগ বিরোধী ছিল, একটা পর্যায়ে গিয়ে তারা সবাই শেখ হাসিনা আওয়ামী লীগের পতন চেয়েছিল, কারণ ছাত্র মারা হয়েছে। এরপরে কে কি চেয়েছে? এরপরে কেউ কেউ চেয়েছে ছাত্র হিসেবে সে ব্যাক করবে। এরপরে কেউ কেউ চেয়েছে দেশে একটা ইনক্লুসিভ ইলেকশন হবে, কেউ চেয়েছে আওয়ামী লীগ ব্যান হবে, কেউ চেয়েছে জাতীয়বাদী ব্যান হবে, কেউ চেয়েছে যে একটা ইসলামিক ফিলোসফি আনবে, কেউ মার্কসিস্ট ফিলোসফি আনতে চেয়েছে, কেউ ট্রটস্কিকে আনতে চেয়েছে, কেউ চেয়েছে পাকিস্তানের সাথে সুসম্পর্ক, কেউ চেয়েছে ভারতের সাথে বৈরিতা, আবার কেউ চেয়েছে ভারতের সাথে একটা মানসম্মান সম্পর্ক, ভারসাম্যপূর্ণ সম্পর্ক, কেউ চেয়েছে 2-1 এটাও চেতে পারে পাকিস্তানের সাথে ইউনাইটেড হবো, কেউ একজন বাংলাদেশকে 70 সালে নিতে চেয়েছে। এমনও 2-1 কথায় বোঝা যায়। এটা কি বাস্তবসম্মত? এটার জন্য কি আমাদের মুক্তিযোদ্ধারা সংগ্রাম করেছে? এটার জন্য কি 24 সালে আন্দোলনটা হয়েছে? 24 সালে আন্দোলনটা একটা অন্যায়ের বিরুদ্ধে হয়েছে, অনেকগুলো অন্যায়ের বিরুদ্ধে হয়েছে, একটা পট পরিবর্তনের কারণে হয়েছে। কিন্তু রাষ্ট্র, দেশ, ফিলোসফি ওটাই আছে, দর্শন ওটাই আছে, বাংলাদেশ ওটাই আছে। মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে
একাত্তরকে বাদ দিয়ে নতুন কিছু করার একটা পায়তারা শুরু হয়েছিল, সেটা কখনোই গ্রহণযোগ্য না। তো আজকে ডক্টর ইউনূস স্যারের কথায় আমার যেটা মনে হচ্ছে, তিনি এই ধরনের অযাচিত, অবিবেচনা প্রসূত, বিশ্বকারী টাইপ ঘটনার দিকে উনি কখনোই দেশকে ধাবিত করবেন না, এটা আমাদের কাছে মনে হয়েছে। ইলেকশন কখনো হবে এটা তো ডিপেন্ড করবে অনেক কিছুর উপরে। ওনার পর্বতুল্য ইমেজ আছে, আমরা যদি ওনাকে সমর্থন দিই উনি দেশটাকে রক্ষা করতে পারবেন, বাট বাস্তবতা হচ্ছে খুব দ্রুত পারদে এই বর্তমান অন্তর্বর্তী সরকারের জনপ্রিয়তা হু করে নেমে যাচ্ছে। প্রথম কারণ হচ্ছে জনপ্রিয়তা ধরে রাখার জন্য অথবা সমালোচনা করার জন্য কোনো দলীয় কাঠামো এই সরকারের নাই, অর্থাৎ কেউ সমালোচনা করে এটাকে বাধা কেউ দিচ্ছে না। আলু 100 টাকা হয়ে গেছে, পেঁয়াজ 170 টাকা হয়ে, ডিম, আলু, পেঁয়াজ, চাল, ডাল, ডিম, এই 5টা জিনিসের দাম কি একটা সরকার কমাতে পারে না? 20,000 কোটি টাকা সাবসিডি দিয়ে দেন বছরে। দেন তিউনিশিয়ার সাথে যদি মিল দেখি, তিউনিশিয়াতে কিন্তু প্রাথমিক পর্যায়ে অন্তর্বর্তী সরকার চরমভাবে দুটো কারণে ফেল হয়েছিল। প্রথম কারণ হচ্ছে একই দ্রব্যমূল্য, দ্বিতীয় হচ্ছে চিকিৎসা। এক্স্যাক্টলি বাংলাদেশের মতো সেখানেও সেই বিপ্লবে যারা আহত হয়েছিল তাদের চিকিৎসা করতে সেই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিল। বাংলাদেশের এই সরকার সম্পূর্ণ ব্যর্থ হলো। আপনি 500 কোটি টাকা খরচ করতে পারবেন না, কেন পারছেন না? এটা এনাদের মধ্যে দুটো কারণে আছে। একটা, এনারা আর্থিকভাবে সৎ, যে কারণে টাকা খরচ করতে ভয় পান, কিন্তু রাজনীতিবিদরা কিন্তু টাকা খরচ করতে ভয় পান না দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। যে ছাত্ররা, জনতারা, শ্রমিকরা কাতরাচ্ছে তাদেরকে দ্রুত চিকিৎসা দেয় এই সরকারের নৈতিক দায়িত্ব ছিল, সর্বাধিকার ছিল। সরকার 100 দিনে এটা কিন্তু ফেইল হয়েছে। শেষ করে দিচ্ছি, দ্বিতীয় হচ্ছে অতিমাত্রায় আদর্শিক কনফ্লিক্ট। ওই যে একটা অংশ মুক্তিযুদ্ধের পক্ষে, আরেকটা অংশ মুক্তিযুদ্ধের বিপক্ষে, দুটোই বাঙালি, দুটোই বাংলাদেশি, একই দেশ, একই ভূখণ্ড, কিন্তু দ্বন্দ্বটাকে বেড়ে তোলা হচ্ছে। এবং এই দ্বন্দ্ব যদি রাখা হয় তাহলে বাংলাদেশের গৃহযুদ্ধ অবশ্যম্ভাবী, আমি মনে করি এই দ্বন্দ্ব রাখা যাবে না। অনেক ধন্যবাদ। আমি একটু সাইফুল হকের কাছে আসি, তিনি সাধারণ সম্পাদক বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। আপনার একটা বক্তব্য আমরা পড়ছিলাম যে সরকারের 100 দিন পার হয়ে গেছে, এখন আসলে নির্বাচনী রোডম্যাপ নিয়ে খুব বেশি অস্বচ্ছতা রাখার, অস্পষ্টতা রাখার কোনো সুযোগ নেই। এবং 100 দিনের মাথায় ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যে আপনারা আস্থা পেয়েছেন কিনা যে 100 দিন পরেও আসলে না দিলেও কিছু যায় আসে না? জি, আপনাকে ধন্যবাদ। আমার প্রিয়ভাজন দুজন আলোচক এবং দুই দলের তারা নেতৃস্থানীয় জায়গায় আছেন, দর্শক শ্রোতা, তাদেরকে শুভেচ্ছা জানাই। প্রথমত আজকের এই বক্তৃতা আমি শুনেছি, এটা প্রফেসর ইউনূসের, তিনি যেমন চমৎকার করে কথা বলেন, এই বক্তৃতার ড্রাফটও এটা যথেষ্ট শ্রুতিমধুর এটার, এবং এটার আমার প্রাথমিক রিয়াকশন তো অনেকখানি ইতিবাচক তার এই পুরো বক্তৃতার জায়গা থেকে। কিন্তু শেষ দিকে এসে যখন তিনি রাজনীতি, নির্বাচন বা শেষে যখন কথাটা বললেন, তখন ধরুন নানা ধরনের প্রশ্নগুলো দেখা দিয়েছে। আমার এক বন্ধু আপনার অনুষ্ঠানে আসার সময় আমাকে জিজ্ঞেস করছেন কোথায় যাচ্ছেন, বললাম তো বলে কি আলোচনা হবে, তো বললাম সম্ভবত আজকের এই ভাষণটা হতো মূল আলোচনা। আমি বললাম আপনার কি রেসপন্স, তো বললেন এটা ওই যে রবীন্দ্রনাথের গান আছে না, যে অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলে। তিনি অনেক 34 মিনিটের অসাধারণ একটা বক্তব্য দিয়েছেন, যেটা অনেকগুলো ইতিবাচক জায়গা আছে। 100 দিনের সরকারের যে উদ্যোগ, বিভিন্ন ক্ষেত্রে আমি মনে করি অনেকগুলো গুরুত্বপূর্ণ উদ্যোগ হয়েছে। তাদের একটা চেষ্টা, আন্তরিকতা নিয়ে কোনো প্রশ্ন নেই। তাদের অভিজ্ঞতা, দূরদর্শিতা বা দক্ষতা, যোগ্যতার হয়তো প্রশ্ন আছে, তো সেগুলোর ক্ষেত্রে কিন্তু তিনি ইতিমধ্যেই নির্বাচন নিয়েও তিনি খুব স্পষ্ট করে কথাটা বলেছেন। নির্বাচনের ট্রেনটা যাত্রা করেছে এবং এটা থামবে না। তার মানে বলছেন এটা প্রায় বলতে পারেন মানে অর্থাৎ এটা চলতেই থাকবে, এটা শেষ গন্তব্য পর্যন্ত। কিন্তু শেষ গন্তব্যের ব্যাপারে তিনি স্পষ্ট করে কোনো কথাটা বলেননি। আপনার অনুষ্ঠানের আসার আগে আমি কয়েকটা সংবাদপত্র যারা আমাকে ফোন করেছিলেন, আমি আমার প্রাথমিক রেসপন্স যেটা বলেছি আমি, যে একটা উদ্বেগ বাড়ছিল, যে কারণ যেটা বললেন দ্রব্যমূল্যের যে ভয়াবহ পরিস্থিতি, সরকার আসলে সামাল দিয়ে উঠতে পারছে না। যে সমস্ত নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের শুল্ক কমিয়ে আনা হয়েছে বা প্রত্যাহার করা হয়েছে, খুচরা বাজারে ভোক্তা পর্যায়ে কিন্তু তার কোনো ইম্প্যাক্ট নাই। মানুষ খুবই নাজেহাল, মানুষ খুবই নাজুক অবস্থার ভেতরে আছে। অনেকের খাদ্য গ্রহণ কমে যাচ্ছে, এমনকি পুষ্টির সমস্যা হয়তো ভবিষ্যতে আসতে পারে। সরকার কিছু উদ্যোগ নেয়নি তা না, কিন্তু পরিস্থিতিটা সামাল দেওয়া যাচ্ছে না। এবং ইতিমধ্যে প্রফেসর ইউনূস তিনি তার বক্তব্যে
ভেতরে এবং বাইরে অনেক ধরনের অপতৎপরতা, অনেক ধরনের ষড়যন্ত্রমূলক তৎপরতার কথাও তিনি বললেন। তার মানে যতটা দিনটা যাচ্ছে এটা শুধুমাত্র তার উদ্বেগ না, এটা রাজনৈতিক দল হিসাবে আমাদের, আমি রাজনৈতিক মানুষ হিসাবে প্রত্যেক নাগরিকের মধ্যে, কারণ একটা স্টেট চালানোর জন্য যে ধরনের পলিটিক্যাল অথরিটি দরকার, যে ধরনের উপর থেকে নিচ পর্যন্ত যে কমান্ডটা দরকার, ইথিক্যাল মোরাল, যে অভ্যুত্থানে তাদের একটা মোরাল, একটা কমান্ড আছে, কিন্তু প্রায়োগিকভাবে এটাকে বাস্তবায়িত করবার জন্য যে শক্তি দরকার, সেদিক থেকে সরকারকে খুব শক্তিশালী হিসাবে তো বিবেচনা হচ্ছে না। যে জায়গা থেকে অনেকগুলো নির্দেশনা, কিন্তু এটা কিন্তু কোনো ফলাফল আসছে না। সেজন্য নির্বাচনটা যত বেশি পিছিয়ে যাচ্ছে বা অনিশ্চিত হয়ে যাচ্ছে, তত বেশি মনে হচ্ছে সমস্যার সংকট তত বেশি বাড়বে। এবং তিনি যেটা বললেন, এমনকি বললেন যে সংস্কারটা তার আলোচনার একটা বড় অংশ জুড়ে। সংস্কারের ব্যাপারে তো প্রত্যেকের ইতিবাচক দৃষ্টিভঙ্গি, এবং আমি বলেছি 17 কোটি মানুষের পকেটে প্রায় 17 কোটি সংস্কারের এজেন্ডা আছে। আমরা একটা অসাধারণ সময় আমরা পার করছি। বাংলাদেশ আগের ধারায় ফিরবে না, আমরা সবাই আমরা একমত। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি যেটা বললেন, একদিকে তো অনেকগুলো 10টা সংস্কার কমিশন হয়েছে, আবার বললেন 15 বছরের যতগুলো অপরাধ বা অন্যায় হয়েছে সেটারও বিচার। যে কথাটা আমি স্পষ্ট করে বলা দরকার যে আপনারা কাজটা শুরু করুন, কিন্তু আপনি বিচারের কাজটা হয়তো আপনারা সম্পন্ন করতে পারবেন না। আর সংস্কার যেহেতু একটা ধারাবাহিক চলমান প্রক্রিয়া, সুতরাং সংস্কারের পুরো কাজটাও প্রথমত এটা আপনাদের ম্যান্ডেট না, আর সেটা আপনাদের পক্ষে সম্ভব না। আপনারা যে আজকে প্রধান উপদেষ্টা বলেছেন যে জনগণের ম্যান্ডেটেই, তারা বিপুল ম্যান্ডেটেই আসছেন, যে দেশটার একটা সংস্কার চাই, সেটা জনগণই চেয়েছে। না, জনগণ যে সংস্কারটা চেয়েছে সেটা তো মাপকাঠি কি, সেটার মাপকাঠি তো হলো মানুষের অপিনিয়ন। আমরা তো মানুষের অপিনিয়ন নেবার একটা বিষয়। তো আমি যেটা গুরুত্বপূর্ণ, জনগণ, রাজনৈতিক দলগুলো যদি জনগণের প্রতিনিধি হয়, সমাজের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডাররা যদি জনগণের প্রতিনিধি হয়, দেখবেন প্রায় ব্যতিক্রম ছাড়া প্রায় সবাই তারা চাইছেন যে দেশে যদি একটা নির্বাচন যত পিছাবে সংকটটা বাড়বে, সরকার তত বেশি এক ধরনের বিতর্কের মধ্যে পড়বে, অনাকাঙ্ক্ষিত অবস্থার মধ্যে পড়তে পারে। যেমন আজকে তিনি বললেন প্রয়োজন হলে নির্বাচনটা কয়েক মাস পিছিয়ে দেওয়া যেতে পারে। একথাটা আমি বেশ একটু, যিনি এই ড্রাফটটা, ইউনুস ভাই, তিনি তার ড্রাফটের ব্যাপারে খুবই সচেতন। যেখানে কোনো তারিখই নির্ধারিত হয়নি সেখানে কয়েক মাস এগোনো পিছানোর প্রশ্নটা আসলো কেন? যদি বুঝতাম যে তিনি বলছেন যে 2025 সালের মে, জুন অথবা সেপ্টেম্বর, অক্টোবরে বা নভেম্বরে ইলেকশন হবে, তখন প্রশ্ন উঠত যে আপনি 3 মাস আরও এগিয়ে আনবেন অথবা আরও 3 মাস মানে এটাকে পিছিয়ে নেওয়া দরকার। সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর যদি একটা অর্গানিক যোগাযোগ থাকে, যদি একটা বলতে পারেন একদম এনগেজমেন্ট থাকে, তখন 3-4 মাস নিয়ে কেউ কিন্তু প্রশ্ন তুলবে না। যখন বোঝা যায় যে সরকার রাইট ট্র্যাকে আছে, তারা, আমি যেটা পরিষ্কার করে মনে করি, ইলেকশন কমিশনটা আগামী সপ্তাহ 2 এর মধ্যে হবে। এরপরে তারা, যেটা তার বক্তৃতায় তিনি উল্লেখ করেছেন যথার্থভাবেই, এরপর তারা ভোটার তালিকা অনেক কিছু হবে। আমি এখানে একটু থামাই, কিন্তু পরে আমি বাক্যটা শেষ করি। পরে যেটা পরিষ্কার করে বলা দরকার যে আগামী বছরের মধ্যে 2025-এর মধ্যে কবে কখন নির্বাচনটা তারা করতে চান। এটা 2 কারণে দরকার। সরকারের উপরে আস্থার জায়গাটা বাড়ে, বিশ্বাসের জায়গাটা বাড়ে, এবং সরকার, ওই যে বললেন তিনি যে ট্রেনটা, আমি প্রশ্নটার উত্তর সাইফুল ভাই এখনো পাই নাই। আপনি আজকের বক্তব্যের মাধ্যমে আপনি আস্থা পেয়েছেন কি পান নাই? না, আমি তো সরকারের উপর আমি আস্থা রাখতে চেয়েছি, কিন্তু আমি বলেছি যে তার দিক থেকে যেটা পরিষ্কার করে বলার ব্যাপার ছিল যে আগামী বছরে কবে কখন কিভাবে নির্বাচনটা কখন হবে, আমি মনে করি সুনির্দিষ্ট করে বলবার জায়গা ছিল। কারণ এই বক্তব্যের সংশয়টা বাড়িয়ে যখন তিনি বলছেন যে তারা সংস্কারগুলোর, তিনি আবার সংশয় প্রকাশ করেছেন। পরে আসি তাহলে আপনার কাছে। আমি একটু শামা-ওবায়েদের কাছে রাখতে চেয়েছি সরকারের উপরে। শামা-ওবায়েদের কাছে আসি। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। নির্বাচনী ট্রেন চলতে শুরু করেছে এবং গন্তব্যে পৌঁছাবে। প্রথম প্রশ্ন আপনার কাছে, নির্বাচনী ট্রেন চলছে, সেই ট্রেনের যাত্রী হিসাবে নিজেদের মনে করেন কিনা আপনারা? দ্বিতীয় কথা হচ্ছে, এই যে ধৈর্য ধরার কথা রাজনৈতিক দলগুলোকে বলেছেন সংস্কারের ক্ষেত্রে প্রধান উপদেষ্টা, সেই ধৈর্যটুকু বিএনপি ধরবে কিনা? বিএনপিতে ধৈর্য ধরছে, গত 15-17 বছর ধরে ধৈর্য ধরে আছি আমরা। হ্যাঁ, তো আপনার প্রথমে আমি যেটা বলতে চাই যে আজকে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যে দেশবাসী কি পেয়েছে আমি জানি না। রাজনৈতিক দলগুলো মনে হয় না খুব বেশি একটা কিছু পেয়েছে। কারণ আমি খুব পরিষ্কারভাবে ডিস্টিংগুইশ করতে চাই, প্রফেসর ইউনুস অ্যাজ এ পার্সন
ওনার গ্রহণযোগ্যতা আন্তর্জাতিকভাবে জাতীয়ভাবে আছে। উনি ওনার কথা শুনলে মনে হয় বা ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখলে মনে হয় যে না, উনি একটা সার্টেন কাজের জন্য এসছেন, ওই কাজটা শেষ করে চলে যেতে চান। কিন্তু ওনার যে অ্যাডভাইজারি বোর্ড, ওনার যে পরিষদ, মন্ত্রী পরিষদ, এই পরিষদের আমার ধারণা, এটা আমার ব্যক্তিগত মতামত, কেউই একমত না ওনার সাথে সব ইস্যুতে। এই জন্যই উনি কোনো ডেট দিতে পারছেন না, পারবেনও না। কারণ ওনার যদি এখন ট্রেন শুরু, এটা তো একটা খুব একটা ভেগ একটা কথা যে ট্রেন শুরু করেছে, এখন চলতেই থাকবে, এখন কবে গিয়ে থামবে এটা কেউ জানে না। তো এখন ওদের তো জানতে হবে। এখন এই 10টা কমিশন কি করছে এটাও জনগণ ঠিক মতো জানে না। 5 তারিখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখে বাংলাদেশের জনগণের মধ্যে যে একটা স্বস্তির নিঃশ্বাস ছিল বা একটা উৎফুল্ল ভাব ছিল যে ঠিক আছে, এখন আমরা নিঃশ্বাস নিতে পারছি, এখন আমরা কথা বলতে পারছি, ফ্যাসিবাদের পতন হয়েছে, এই যে এই যে ছিল, এই জিনিসটা কিন্তু এখন আস্তে আস্তে কমে আসতেছে। কারণ এখন মানুষ রেজাল্ট চাচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্টের কাছ থেকে। ইন্টারিম গভর্নমেন্ট বাই ডেফিনিশন একটা ইমার্জেন্সি টাইমের গভর্নমেন্ট, এটা একটা বিশেষ পরিস্থিতিতে তারা এসছে, তাদের বিশেষ কিছু কাজ করতে হবে, তারপরে তাদের বিদায় নিতে হবে। বিশেষ কিছু কাজগুলোর মধ্যে কিছু স্পেসিফিক কিছু সংস্কার আছে, রিফর্ম আছে। এই যে রিফর্মগুলো দেখেন, বিএনপি রাজনৈতিক দল হিসেবে যখন হাসিনা ছিল, এই ফ্যাসিবাদের আমলেই কিন্তু 2-2.5 বছর আগে আমরা একটা সবার সাথে, আমাদের সাথে যুগপৎ আন্দোলনে যারা ছিলেন সবার সাথে আলোচনার ভিত্তিতে কিন্তু আমরা একটা রিফর্ম প্রপোজ করেছিলাম। সেটাই 27 দফা ছিল, হ্যাঁ, ওইটা এখন আবার 31 দফা হয়ে আমরা দেখেন 2-3 দিন আগে আবার সেটা করলাম, যেটা অনেক কিছু, এই যে ছাত্র জনতা যা চাচ্ছে, জনগণ যা চাচ্ছে, বাংলাদেশের জনগণের অলমোস্ট অনেকটাই যা অভিপ্রায় এখানে ফুলফিল হয়। এখন বিএনপি কিন্তু খুব পরিষ্কারভাবে বলেছে যে আমরা এই সরকারকে সাপোর্ট করছি, আমরা সরকারকে সাপোর্ট করে যাব, কারণ এই সরকার যদি ব্যর্থ হয়, বাংলাদেশ ব্যর্থ হবে, বাংলাদেশ আরও কঠিন অবস্থা চলে যাবে, কারণ ষড়যন্ত্র চলছে, দেশি বিদেশি ষড়যন্ত্র এখনও চলছে। তো সুতরাং আমরা চাচ্ছি যে এই সরকার সফল হোক, কিন্তু ওনারা যদি একটা স্পেসিফিক রোড ম্যাপ না দিতে পারে, যেমন আজকে যে ব্রিটিশ মন্ত্রীর সাথে ওনার সাক্ষাৎ হয়েছে, সেও কিন্তু একটা রোড ম্যাপের কথা বলেছে। আমাদের সাথে ওনাদের কথা হয়েছে এই মন্ত্রীর সাথে, ওনারাও কিন্তু নির্বাচন নিয়ে তারা কথা বলছে। বিভিন্ন দেশের যারা বিভিন্ন আমাদের বাংলাদেশের সাথে যেসব আমাদের স্টেক হোল্ডাররা আছে, বিদেশিরা যারা কাজ করে, ইনভেস্ট করে বা ইনভেস্ট করবে, তারা কিন্তু এখন সব সাইডলাইনে ওয়েট করছে, অপেক্ষা করছে যে কখন একটি গণতান্ত্রিক সরকার আসবে। কারণ এই সরকারের কিন্তু যেমন জনগণের একটা সাপোর্ট ছিল, কারণ সবাই হাসিনার বিদায় চেয়েছিল, এই জন্য জনগণের সাপোর্ট ছিল। কিন্তু এখন এই অর্থনীতিকে ঠিক করতে হলে, দেশে একটি স্থিতিশীল অবস্থা আনতে হলে, ইনভেস্টমেন্ট আনতে হলে, তাহলে কিন্তু গণতান্ত্রিক সরকারের প্রয়োজন। তখন এই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ঠিক করা যাবে। ওনাদের নির্বাচন কমিশন ঠিক করার দরকার, ওনাদের কিছু জনপ্রশাসনের অ্যাডমিনিস্ট্রেশন ব্যুরোক্রেসির কিছু দিক ঠিক করার দরকার, এবং জুডিশিয়ারির কিছু বিচার বিভাগের কিছু জিনিস ঠিক করার দরকার একটি সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য। এর বাইরে ওনাদের কিছু খুব একটা কিন্তু এখন করার দরকার নেই, করার অবস্থাও নাই। ওনারা যদি শিক্ষা, স্বাস্থ্য, এনার্জি, বিদ্যুৎ সব কিছুতে হাত দেয়, সব কিছু করা সম্ভব না। রোহিঙ্গা ইস্যুতে হাত দেয়, সব কিছু করা আমাদের সম্ভব না, এবং এটা ওনাদের ম্যান্ডেটও নাই। তো সুতরাং ওনাদের কাজটা যেটা, হ্যাঁ অফকোর্স আমরা ওনাদের প্রত্যেকটা কাজকে সাপোর্ট করি, বাট আমার কাছে মনে হয় একটা কমিউনিকেশন গ্যাপ আছে, একটা প্রচণ্ড নির্বাচন। কারণ ওনাদের, যেমন আমরা রাজনৈতিক দলের কর্মী, আমাদের সাথে জনগণের কথা হয়, ওনাদের সাথে কোন জনগণের কথা হয়, কার সাথে কথা বলে ওনারা? তো এখন ওনাদের তো কথা বলতে হবে রাজনৈতিক দলগুলোর সাথে আরও মানে আরও বেশি ঘন ঘন কথা বলতে হবে, যাতে কোনো কমিউনিকেশন গ্যাপ না থাকে, যে আমরা এই 2 মাসে এটা করলাম, এইটাই সমস্যা। কারণ সমস্যাগুলো তো আমরা দেখতে পাচ্ছি, যেমন পুলিশ প্রশাসন একটা বিশাল সমস্যা। পুলিশের উপরে প্রথম কথা, মানুষের আস্থা এখনো ফেরে নাই। সেনাবাহিনীর কাজ না কোথায় ডাকাতি হচ্ছে, কোথায় চুরি হচ্ছে, গিয়ে দেখা, ওখানে
ওগুলো ট্যাকল দেওয়া, এটা সেনাবাহিনীর কাজ না, রাইট? এটা পুলিশ প্রশাসনের কাজ। অ্যান্ড পুলিশ প্রশাসনের উপর সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে। সেই জায়গাটাই কিন্তু এই সরকারের কাজ করার জায়গা আছে। শামা ভাই, এখানে আপনি আসলে কতগুলি পয়েন্ট বলেছেন যে অবশ্যই নির্বাচন কমিশনের সংস্কার সকল রাজনৈতিক দলগুলি চাই, কারণ নির্বাচন কমিশন যদি সংস্কার না হয় তাহলে নির্বাচনটাই বাধাগ্রস্ত হবে, এবং সেই সংস্কারটা তারা করতে চাইছেন, কারণ বলছেন যে কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হবে। তারপরে কি প্রক্রিয়া, সেটা কি হবে, সেটা নিশ্চয়ই নির্ধারিত সময় লাগবে। পুলিশ প্রশাসনের কথা বলছেন, তাদেরকে একেবারে সাজায় গুছিয়ে একটা নির্বাচনের জন্য প্রস্তুত করার জন্য নির্ধারিত কিছু সময় লাগবে। আপনি যে প্রশাসনের কথা বলছেন, সেই প্রশাসনেও নির্ধারিত সময় লাগবে। এই পুরো সবগুলি সংস্কার যদি একসাথে না হয় তাহলে নির্বাচন বাধাগ্রস্ত হবে, এগুলো রাজনৈতিক দলই বলে। তাহলে সেই সংস্কারগুলি করার জন্য সরকার তো সময় চাইছে। আমাদের সাহায্য নিতে তো ওনাদেরকে কেউ মানা করে নাই, ওনাদের সাহায্য নিতে তো ওনাদেরকে মানা করে নাই, সাহায্য নেক। কিন্তু কথা হলো যে ওনাদের তো, আমার উপদেষ্টারা কি নিজেরা বসে না? ওনারা নিজেদের মধ্যে আলোচনা করে না? নিজেদের মধ্যে আলোচনা করে একটা তারিখ ওনারা নির্ধারণ করতে পারে না? এবং এই পয়েন্টে আমরা আসবো যে আপনাদের সাথে বসে আসলে সেই তারিখ নির্ধারণ করা বা সংস্কারের কাজে রাজনৈতিক দলগুলোর অন্তর্ভুক্তি করা সম্ভব কিনা। আমি বিরতির পর ফিরছি। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। শামীম হায়দার পাটোয়ারি আমাদের সাথে আছে, তার কাছ থেকে একটু জানতে চাই। এখানে শামা ওয়াহিদ বলছিলেন যে সংস্কার করুক এবং রাজনৈতিক দলগুলোও চায়, কিন্তু রাজনৈতিক দলগুলোকে একসাথে সাথে নিয়ে জানানো যায় তাদের কাছ থেকে কী সংস্কার দরকার, এবং এই সময়টাও তাদেরকে একসাথে জানানো যায়। রাজনৈতিক দলগুলোর সাথে আমরা আলাপ করতে দেখেছি, যদিও জাতীয় পার্টি সেখান থেকে বাদ পড়েছে। সেই আলাপগুলোর মধ্যে কি এই আলাপ একত্রিত করা যায় কিনা? উই আর ইন রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, আমরা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মধ্যে আছি। আমরা কিন্তু মব গভর্নেন্সে নাই যে 1 লক্ষ লোক দাঁড়ায় যা বলবে তাই করতে হবে, নট লাইক দ্যাট। ওটা ছিল 5000 বছর 3000 বছর আগে ছিল। ওখান থেকেই ধাপে ধাপে ইলেকশন প্রতিনিধির মাধ্যমেই সংসদ, প্রতিনিধির মধ্যে সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দলগুলো, অ্যাটলিস্ট 5টি দল বা 6টি দল, জাতীয় পার্টি তার মধ্যে অবশ্যই থাকা উচিত। তারা যদি কোনো জিনিস ওন না করে তাহলে এটা পার্লামেন্টে পাস হবে কিভাবে, বাস্তবায়ন হবে কিভাবে, ফান্ড দেবে কে? এই সরকার একটা কমিশন করলো, পরবর্তীতে আরেকটি সরকার এসে কমিশনটাকে ফান্ড দিল না। যেমন উপজেলা পরিষদ জাতীয় পার্টি করেছিল, পরে একসময় বিএনপি কিন্তু ওটাকে বাতিল করে দিয়েছিল, পরে আওয়ামী লীগ আবার নিয়ে আসছে, কিন্তু কখনো ফান্ড দেয়নি, এম্পাওয়ারমেন্ট দেয়নি, মানে ওটা বাস্তবায়ন হয়নি। এই সরকারের যেহেতু রাজনৈতিক দল নাই সরকার, রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেই এই সরকারকে সংস্কার করতে হবে। সবাই, আপনি যেটা বলছেন সংস্কারগুলো খুবই প্রয়োজন, কিন্তু সবাই মনে করছে এই সরকার সংস্কার করতে পারবে না। কেন মনে করছে? প্রথম হচ্ছে ডক্টর ইউনূস স্যার অসাধারণ একজন বাগ্মী ব্যক্তি, তার জ্ঞান গরিমা নিয়ে কারো কোনো সন্দেহ নাই, কিন্তু অসাধারণ বাগ্মিতার সাথে আকাশচুম্বী প্রত্যাশার সৃষ্টি হয় এবং তার সাথে প্রত্যাশা লসের সম্ভাবনা, যেটি দ্রব্যমূল্যে রিফ্লেক্ট হচ্ছে, যেটি ঢাকার ট্রাফিকে রিফ্লেক্ট হচ্ছে, সুশাসন নাই, পুলিশ কন্ট্রোলে নেই, এগুলো তো মানুষ প্রতিদিন ফেস করছে। এখন সংস্কার 100 দিনে যতটুকু করা যেত আমি মনে করি তার চুল পরিমাণ হয়নি। আন্তঃকাদার বৈষম্য এখনও রয়ে গেছে। আমি আজকে 6-7 বছর নকল নবিশদের স্থায়ী করার কথা বলছি, এটা নিয়ে অসংখ্য মডেল দেওয়া আছে, এটা স্থায়ী কোনো লক্ষণ আমরা দেখি না। যেসব রিফর্ম অনায়াসে করা যেত, মানুষ সুফল পেত, সেগুলো এখনও করা হয়নি। আর যেগুলো ডিসপুটেড পলিটিক্যাল ইস্যু আছে সেগুলো করার জন্য ম্যান্ডেট এই সরকারের নাই, যদি সব রাজনৈতিক দল এক না হয়। ওই যে বললাম রাজনৈতিক দল পিছনে নাই, একটা ভোটের রেজাল্ট পিছনে নাই, একটা দলের সাপোর্ট নাই, তাহলে কিভাবে এটা আগাবে? আমি মনে করি ডেফিনেটলি সংস্কার কমিশনগুলোর সাথে কোনো একটা ফরম্যাটে সম্মানিত মেম্বার, অ্যাসোসিয়েট মেম্বার হিসেবে রাজনৈতিক দলের প্রতিনিধি সেখানে অবশ্যই রাখা উচিত। দেশটা আমাদের সকলের, কাউকে বাদ দিয়ে দেশের সংস্কার হয় না, কোনোদিন হয়নি। যারাই বাদ দিয়ে করতে গেছে দেশটাও বিপদে পড়েছে, সেই দলও বিপদে পড়েছে। দুটি মডেল, একটা হচ্ছে আপনি বিরাজনীতিকরণ করবেন, অর্থাৎ কোনো সব রাজনৈতিক দল খারাপ, যেটা ছাত্ররাও প্রথম দিকে বলেছিল যে আপনারা পারেননি, আমরা পেরেছি, আপনাদের সময়ের শেষ, এখন সময় এখন আমাদের, এগুলো তারা বলেছিল। সেটা হচ্ছে একটা বিরাজনীতিকরণের ধারা। 111-এর প্রথম দিকে এরকম একটা ধারা কিন্তু ছিল, কিন্তু সেখানে সেনা সমর্থন, সেনা অংশগ্রহণ, সেনাবাহিনীর কন্টিনিউয়াস পার্টিসিপেশন ছিল প্রতিদিন। সেনা সমর্থন ছাড়া, শেষ করে দিচ্ছি, সেনা সমর্থন ছাড়া একটা সরকার যদি চলতে চায় বিরাজনীতিকরণের ধারায়, তার পাওয়ার বলাটা করতে মনে হচ্ছে বিরাজনীতিকরণের ধারায় ইনভলভ করছে না, যেহেতু রাজনীতিবিদরা যেহেতু ইনভলভ হচ্ছে না, এটাই বিরাজনীতিকরণ এক ধরনের। এটি খুব সন্দেহজনক এবং এটি রাজনীতিবিদদের জন্য অপমানজনক। সাইফুলের কাছে যাই, যে এই যে রাজনৈতিক দলগুলোকে অন্তর্ভুক্ত না করাটা বিরাজনীতিকরণের অংশ হিসেবে মনে করছেন শামীম হায়দার পাটোয়ারি, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যেসব সংস্কার করতে চায় তারা মনে করে তাদের যেহেতু ম্যান্ডেটটা আছে তারা ওই সংস্কারটা ভালো বুঝেন, কারণ রাজনৈতিক দলের হাতে ছেড়ে দিলে তো সেটা কখনো
পরিপূর্ণ সংস্কারের জায়গা হবে না, এটা বোধহয় তারা মনে করেন। আপনার কি মনে হয় যে তারা একা একা করতে পারবে না? আমি প্রথমত এই মনে হওয়াটা ভুল এই কারণের জন্য, এবার গত 15 বছর বা বিশেষ করে গত কবছর এটা আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, বিএনপি বা যুগপথের শরিক যতগুলো দল, এবারই এটা একমাত্র গুরুত্বপূর্ণ আন্দোলন যে আন্দোলনে আমরা কেবলমাত্র একটা রেজিমের পরিবর্তন চাইনি, আমরা গোটা ব্যবস্থার একটা পরিবর্তন চেয়েছি। যে ব্যবস্থা একটা দলকে, একজন ব্যক্তিকে একটা স্বৈরতন্ত্রী করে তোলে, চরম কর্তৃত্ববাদী শাসকে পরিণত করে, ফলে তার উচ্চত এই সংবিধান, এই রাষ্ট্র, এই পুরো ব্যবস্থা। সেজন্য আমরা কিন্তু বিভিন্ন দলের প্রস্তাবনা, এমনকি 31 দফা আমরা কিন্তু একটা প্রস্তাবনা দিয়েছি। সেটা কিন্তু এই জুলাই আগস্টের অভ্যুত্থানের অনেক আগে, আজ থেকে 2-2.5 বছর আরও আগে দিয়েছে। তার মানে এটা আমাদের পাবলিক কমিটমেন্ট। সেজন্য যেটা আপনি বলতে চাই, সরকারের জন্য সংকটটা কোথায় হয়েছে, পলিটিক্যাল পার্টির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার জনগণের প্রতিনিধি হিসাবে। তাহলে আপনি যদি এটা পরিবর্তন করতে চান, আপনি সাথে আপনি কাকে নিয়ে হাঁটবেন আপনার গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার যারা, অংশীজন যারা, সেখানে 1 নম্বরে হচ্ছে রাজনৈতিক দলগুলো বা সমাজের অন্যান্য গুরুত্বপূর্ণ অংশ। তাদের সাথে যদি আপনার একটা প্রপার এনগেজমেন্ট না থাকে, লিভিং একটা যোগাযোগ, বোঝাপড়ার সম্মতি, সমর্থন যদি থাকে, অনেক কিছুই করা সম্ভব। সরকার এই জায়গাটা কেন যেন এক ধরনের দূরত্ব তার রক্ষা করেছে। খেয়াল করবেন, তিনি আজকেও যেটা প্রফেসর ইউনূস তার ভাষণে বললেন, আপনারা তো ওয়েবসাইটে আপনারা মতামত জানাতে পারেন, পাঠাতে পারেন। আপনি এত বড় উদ্যোগ নিয়েছেন, কোনো একটা কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে তারা আলোচনায় বসবেন না, তারা আমাদেরকে ওয়েবসাইট এবং ইমেইলের তারা ঠিকানা দিয়ে দিচ্ছেন, এই ঠিকানা আপনারা পাঠিয়ে দেন। তার মানে একটা বক্তব্যের পেছনে আমার যে লজিক, আমার যে রেশনাল, সেটাও জানানোর কোনো সুযোগ নেই। তা আমি পাঠিয়ে দিলাম, 100টা পাঠালাম, আপনি 90টা কি ডাস্টবিনে ফেলবেন আর 2টো আপনি বিবেচনা করবেন, আমি তো জানি না। তাহলে আপনার সাথে আপনি এত বড় উদ্যোগ নিয়েছেন, আমার সাথে কোনো কথাবার্তা নাই, আমার একটা প্রস্তাবের পিছনে আমার যুক্তি কী, মতামত কী, অভিজ্ঞতা, সেটা আপনি জানবেন না। সেজন্য বলেছে যে সরকার এই এনগেজমেন্টটা সরকার আমি দেখছি না, সংশয়টা কিন্তু এখান থেকে আসছে। আবার একটা যখন বলছেন যে রাজনৈতিক ঐক্যমত লাগবে, এখানে ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে তাদের দিক থেকে তারা একটা মিডিয়েটর হিসেবে তারা ভূমিকাটা পালন করতে পারতেন, যে আমরা এই রাজনৈতিক দলগুলোর সাথে বোঝাপড়া, আলাপ আলোচনা করাটা, এই উদ্যোগটা আছে কিন্তু খুবই দুর্বল। 2 নম্বর হচ্ছে যেটা আপনি বলছিলেন যে আমরা এতদিন ধরে জানতাম যে ডিসেম্বর মাসের মধ্যে সংস্কার কমিশন সবগুলো রিপোর্ট দেবে। আজকে আমরা প্রধান উপদেষ্টার ভাষণে দেখলাম তিনি এটাকে বলছেন ডিসেম্বর জানুয়ারি, তার মানে ইতিমধ্যেই আরও 1 মাস তার বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু সময়টা কিন্তু একভাবে বাড়ছে বলে ইঙ্গিতটা পাওয়া যাচ্ছে। এটাও কিন্তু একটা এটাও একটা বিষয় হিসাবে সামনে আসছে। তো আমরা তো এই ব্যাপারে আমাদের কমিটমেন্ট, আমার কথা ছিল যে আপনারা ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশনগুলো তার রিপোর্ট দিয়ে দেবে, এরপরে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে বসবেন, গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে কথা বলবেন, আলোচনা করবেন। যেসব ব্যাপারে আমাদের মতৈক্য আছে আমরা বলেছি সে ব্যাপারে এখনই অনতিবিলম্বে আমরা পরিবর্তন বলি, সংস্কার বলি, এখনই সিদ্ধান্ত লাগবে। শ্যামা ওবায়দ চমৎকার করে বললেন, আপনাকে একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন করতে গেলে নির্বাচন কমিশন, জুডিশিয়ারি থেকে শুরু করে ল এনফোর্সিং এজেন্সি, টোটাল ব্যুরোক্রেসি এবং গোটা ইলেকটোরাল যে সিস্টেম, এর পরিবর্তন লাগবে। এই সংস্কারও এখনই লাগবে, না হলে কিন্তু আমরা যে 16 বছর পরে যে নির্বাচন অপেক্ষা করছি নির্বাচন হবে না। সেজন্য সরকারকে আমরা বলেছি যে আপনারা এই এনগেজমেন্টটা বাড়ান। একদম শ্যামা ওবায়দ, যে কথাটি আসলে যত জায়গায় সংস্কার, আপনার কাছে প্রশ্ন রেখে আমি গিয়েছিলাম, সবগুলো সংস্কারের জন্য নির্ধারিত সময় তো ওটাই লাগবে। এখানে আমার বাকি 2জন আলোচক বলছেন যে যদি রাজনৈতিক দলগুলো একত্রিত হয় তারাই ঠিক করবে, দেখবে যে সংস্কারগুলো সময় লাগবে বা আরও কতখানি সময় লাগছে। তাহলে কি ব্যাপারটা এরকম যে সকল কিছুর মধ্যে যদি রাজনৈতিক দলগুলো এখন যুক্ত থাকে, তখন নির্বাচন আসতে 2-3 বছর সময় লাগলেও রাজনৈতিক দলগুলোর কোনো সেখানে বিপক্ষে কিছু বলার থাকবে না? না, জনগণ তো অতিষ্ঠ হয়ে যাবে অবশ্যই। কেন 2-3 বছর সময় লাগবে কেন? আপনার মনে আছে 11 যেই সরকার এসেছিল, তারাও কিন্তু দুর্নীতির মধ্যে জড়িয়ে গিয়েছিল, তারাও কিন্তু অনেকভাবে তারা নিজেদেরকে প্রশ্নবিদ্ধ করেছিল। তা আমার মনে হয় না যে প্রফেসর ইউনূস সাহেবের যে দূরদর্শিতা আছে বা উনি যেই ধরনের মানুষ, উনি এই রিস্কটা নিবে।
নিতে চাইবে ওনার নিজের উপরে, ওনার নিজের রেপুটেশনটাকে উনি খারাপ করতে চাইবে না। তা আমার ধারণা এটা উনি করবে না। কিন্তু আমি যেটা বলছিলাম যে হ্যাঁ, অবশ্যই রাজনৈতিক দলগুলোর সাথে তাদের একটা কনস্ট্যান্ট কমিউনিকেশন থাকার দরকার আছে। না হলে, কারণ এই যেই যারা আছে তারা নিজ নিজ তাদের প্রতি সম্মান রেখে আমি বলছি, তারা নিজ নিজ জায়গায় তারা পারদর্শী, তাদের নিজ নিজ ক্ষেত্রে তারা তাদের কাজে তারা পারদর্শী। কিন্তু এই সিচুয়েশন, এই 15 বছরের শেখ হাসিনা যে জায়গায় বাংলাদেশকে রেখে গেছে, যে জঞ্জাল তৈরি করে রেখে গেছে, সেই জঞ্জাল পরিষ্কার করা, এই সিচুয়েশনে একটা সরকার চালানো অভিজ্ঞতা অ্যাকচুয়ালি বাস্তব অর্থে ওনাদের কারোরই নেই। এবং এটা ওনাদের দোষ না, এটা যে কেউ বসলে কিন্তু এই অবস্থাই হতো। এই জঞ্জাল মানে ইটস নট এ ম্যাটার অফ জোক যে আপনার পুলিশ, র্যাব, বিজিবি, প্রশাসন, ব্যুরোক্রেসি সব কিছু আপনার ঠিক করা, নির্বাচন কমিশন ঠিক করা, দুদক ঠিক করা, এগুলো অনেক কঠিন কাজ। এবং প্রত্যেক কাজে, এবং এগুলো রিফর্ম তো একটা চলমান প্রক্রিয়া, সবকিছু তো ওনাদের পক্ষে করা সম্ভব না। আমি যদি একটা দিয়ে ধরি সামাবাইত, ধরেন নির্বাচন কমিশন কেন্দ্রিক যত কিছু সংস্কার আছে, নির্বাচন কমিশন তৈরি হবে, তারপর নির্বাচন কমিশনের আইন আছে সেটা একটু পরিবর্তিত হবে, সবার সাথে বসা হবে, তারপরে হচ্ছে যে ভোটার তালিকা আছে সেই তালিকাটাও যদি ক্রস চেক করতে হয় বা নতুন করে দেখতে হয়, সেটাও তো একটা বড় সময় ধরে সেটা করতে হবে। এই পুরো প্রক্রিয়ার মধ্যে আপনার কি মনে হয় যে আসলে কতটুকু সময়ের মধ্যে এটা করা সম্ভব? যদি একটাই ধরি, আমার তো মনে হয় না যে 4-5 মাসের বেশি লাগার কথা। 4-5 মাস লাগার কথা। হ্যাঁ, ওনারা খুব ইজিলি যদি ওনারা নির্বাচন কমিশনেই মনোনিবেশ করে এবং রাজনৈতিক দলগুলোর সাহায্য নেয়, এবং আমাদের সুশীল সমাজের মধ্যেও তো এক্সপার্টসরা আছে যারা তাদেরকে হেল্প করতে পারে এইসব কাজে, তারা যদি সবার সাহায্য নেয় এবং সার্বিক একটা কনসেনসাসের মধ্যে দিয়ে কাজ করে, তাহলে আগামী 2025-এর মানে মে, জুন, জুলাইয়ের মধ্যে তারা ইলেকশন দিতে পারে। 2025-এর মে, জুন, জুলাইয়ের মধ্যে? হ্যাঁ, মানে আমি জানুয়ারি, ওই যে ওনার ডিসেম্বর জানুয়ারি বলেছে না যে কমিশনগুলো শেষ করতে সময় লাগবে, ওই টাইমটা ধরেই আমি বলছি। এখন এখানে একটা ব্যাপার আছে, এখানে এই একটা পারসেপশন হয়ে গেছে যে এই বর্তমান ইন্টারিম ইউনূস সাহেবের উপর সবার আস্থা আছে, কিন্তু এই সরকারের উপর, সরকার একটা দুর্বল সরকার হিসেবে একটা পারসেপশন তৈরি হচ্ছে। ওইটা বাংলাদেশের জন্য ক্ষতিকারক। এবং আমাদের বাংলাদেশে যারা মানে আনস্টেবল করতে চায়, বাংলাদেশকে এখনও যারা আপনার গার্মেন্টস সেক্টর বলেন, বিভিন্ন সেক্টরে ঘটনা ঘটিয়ে বা কমিউনাল কিছু কিছু ঘটনা ঘটিয়ে তারা আনস্টেবল করতে চায়, তারা চাইবে যে এই সরকার আরও দুর্বল হোক। সেটা আমরা যারা দেশকে ভালোবাসি, যারা আমরা চাই যে একটা গণতান্ত্রিক সরকার আসুক দেশে, তারা আমরা এই সরকারকে দুর্বল দেখতে চাই না। সেই জায়গাতেই কিন্তু আমাদের 100% সমর্থন আমরা তাদেরকে দিয়ে যাচ্ছি। নিশ্চয়ই। এবং সেখানে আসলে মূল জায়গাটা যেখানে আটকে যাচ্ছে সেটা হচ্ছে যে কবে নাগাদ নির্বাচন, যদি সেই তারিখটা আপাতত দেওয়া হতো তাহলে সেটা নিয়ে সবাই মিলে আলোচনা করা যেত। এখানে শামাবাদের কাছ থেকে একটা তারিখ পেলাম, মার্চ, এপ্রিল, মে নাগাদ এই ঘটনার নির্বাচনটা হতে পারে। সাইফুল হক বলছিলেন ডিসেম্বর নাগাদের চেয়ে বেশি সময় লাগার কথা না। জাতীয় পার্টি কি বলছে সেটাও আমরা একটু জানতে চাই। এবং ওই সময় যদি বলা হয় যে এই সময় নির্বাচন হবে, তাহলে রাজনৈতিক দলগুলো এই পুরো 1 বছর সরকারকে সর্বাত্মক সহায়তা করবে কিনা। বিরতির পর ফিরছি। অনেক ধন্যবাদ দর্শক, শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আমাদের অতিথিরা আছে, আমি একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম, আমি শামীম হায়দার পাটোয়ারিকে দিয়েই শুরু করি। আগামী বছর শেষ অথবা 2026-এর মাঝামাঝি সময়ে বা শুরুর দিকে নির্বাচনের কোনো রূপরেখা তৈরি করার জন্য রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাবে কিনা, নাকি মনে হয় এর চেয়ে বেশি সময় লাগবে? ডক্টর ইউনূস স্যারের কথায় 3টি জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে। একটা হচ্ছে উনি বলেছেন প্রত্যেক হত্যা গুমের বিচার হবে। 2 বলেছেন উনি কোনো দল নিষিদ্ধের কথা বলেননি, তার মানে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির দিকেই বাংলাদেশ যেতে হবে। 3 উনি বলেছে অর্থনীতি আমি মজবুত করে দিব। ঠিক এই 3rd পয়েন্টই ওনাকে আমার মনে হয় সবচেয়ে বেশি দরকার। আরেকটি হচ্ছে যেটা আমি বলছিলাম, একটা সময়ে গিয়ে আলোচনা ভিত্তিক ইলেকশন দেয়া ছাড়া দেশটাকে পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার তো আর কিছু নাই। আপনি পিসফুল ট্রানজিশন না হলে ইট উইল রেইজ এ সিভিল ওয়ার। এটা পৃথিবীতে অনেক নিদর্শন আছে। ছাত্ররা যারা এই আন্দোলনটি করেছে তাদের একাংশ 4টা নেপোলিয়নিক রিট্রিট হয়েছে তাদের। একটা হচ্ছে তারা প্রেসিডেন্টকে প্রত্যাহার করতে চেয়েছিল, আমার মনে হয় আপাত দৃষ্টিতে সেটা ইস্যু চলে গেছে। জাপাকে প্রচণ্ডভাবে উপজেলা পর্যায়ে ডিস্টার্ব করতে ছিল, সেটা পারেনি। 2 জন অ্যাডভাইজারের বিরুদ্ধে তারা আলটিমেটাম দিয়েছিল 24 ঘন্টার, সেটা হয়নি। আর জাস্টিস 12 জনকে তাৎক্ষণিক পদত্যাগ করার চেষ্টা করেছিল, সেটাও হয়নি। অর্থাৎ ছাত্রদের মব লিড প্রেশার যেটা ভিত্তিতে সরকার কাজ করত, সেটা এই মুহূর্তে সরকারের নাই। এই মুহূর্তে সরকার চাইলে নিরপেক্ষভাবে ভালো কাজ করতে পারবে। অন দ্য আদার হ্যান্ড তাদেরকে বুঝতে হবে সকল রাজনৈতিক দলই আলোচনার ভিত্তিতে তাদেরকে নিয়ে এসেছে
সেই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই সংস্কার এবং নির্বাচনে তাদের যেতে হবে। আদারওয়াইজ অথবা একটা জাতীয় সরকার ফরমেট করতে হবে, সকল দল সেখানে থাকবে, তা না হলে ওনারশিপটা আসবে না। যখন রিফর্মে ওনারশিপ আসবে না, ট্রানজিশনে ওনারশিপ আসবে না, তখন অ্যানার্কি ইনএভিটেবল। সাইফুল হক, কি মনে হয় আসলে এই এক বছর? আমি যেটা মনে করি যে আপনার এই সরকারের একটা গুরুত্বপূর্ণ সাফল্য ছিল 5ই আগস্টের এই ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের পরে ক্ষমতার একটা যে শান্তিপূর্ণভাবে যে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করা, একদিকে বিরাট প্রত্যাশা, একদিকে একজন অস্থিতিশীল অবস্থা ছিল। সুতরাং এই সরকার একটা বিশাল প্রত্যাশা এবং আমাদের সবার সমর্থনের সরকার। তো সুতরাং এই সরকার যদি ব্যর্থ হয়, যে তারা বিতর্কিত হয়, তাহলে কিন্তু মনে করব যে আন্দোলন অভ্যুত্থানের চেতনা, যে গণ ঐক্যটা, এটা বড় ধরনের প্রশ্নবিদ্ধ হবে। সরকারের উচিত হবে, আমি যেটা খুব পরিষ্কার মনে করি, রাজনৈতিক দল, ছাত্র তরুণ, গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, ছাত্র শিক্ষক, সমাজের সমস্ত অংশটা মিলে সবার সাথে আলাপ আলোচনা করে, বোঝাপড়া করে কিভাবে শান্তিপূর্ণভাবে তারা যদি একটা নির্বাচিত সরকারের কাছে তারা যদি ক্ষমতা হস্তান্তর করে যেতে পারেন, আমি সরকারকে A++ দিতে আমি দ্বিধা করব না। সংস্কারের ব্যাপারে সবাই আমরা একমত। সুতরাং আমরা যে বিষয়গুলো সম্পর্কে আমাদের, যেটা আজকেও তার বক্তব্যের মধ্য দিয়ে এসছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে যেসব ব্যাপারে চিন্তার ঐক্য আছে সেগুলো মিলে আমরা এখনই সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। বাকিগুলো পরবর্তী নির্বাচিত পার্লামেন্ট বা জনপ্রতিনিধিরা তারা ঠিক করবেন। আমরা আমাদের লক্ষ্যটাকে যদি সুনির্দিষ্ট করতে পারি, খুব বেশি আকাশচুম্বী যদি প্রত্যাশা, এই সরকার একটা ভিত্তি তারা তৈরি করে দিতে পারেন, যেটা পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্ট যে কাজগুলোকে তারা অ্যাডভান্স করবে। তাহলে এই ভিত্তিটা তৈরি করার জন্যই ধৈর্যের কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপি বড় দল হিসেবে সেই ধৈর্যটুকু দেখাবে কিনা? আমরা তো ধৈর্য দেখাচ্ছি 15 বছর ধরে। এই শুধু জুলাই আগস্টের যারা শহীদ হয়েছে, যেসব ছাত্র জনতা বা যেসব সাধারণ নাগরিক, ছোট বাচ্চারা, যাদেরকে যাদেরকে গুলি করে হত্যা করেছে শেখ হাসিনা, এদের সকলের প্রতি সকলকে স্মরণ করেই আমি বলতে চাই যে শুধু এই 2 মাসের আন্দোলনে তো হাসিনার পতন হয় নাই। একটা গত 15 বছরের একটা বিল্ড আপ, এই যে যখন একটা ছেলে মেয়ের বাবা মারা যখন রাস্তায় নেমে এসছে, তার মানে কি যে তারা ওয়েট করছিল এরকম একটা অভ্যুত্থানের জন্য, এরকম একটা স্ফুলিঙ্গের জন্য। সেইটা যখন হয়েছে, আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দল, বিএনপির তো বটেই, প্রত্যেকটা রাজনৈতিক দলের বহু নেতাকর্মী মারা গেছে, জেলে গেছে, গুম হয়েছে, হত্যা হয়েছে। এগুলোর হওয়ার পরে যদি আমরা এই 18 বছরের ছেলেমেয়েরা যে ভোট দিতে পারে নাই, গত 15 বছরে কেউ যে ভোট দিতে পারে নাই, এই জায়গাটা যদি আমরা দেশটাকে নিতে না পারি, তাহলে পুরো জিনিসটাই তো ব্যর্থ। এবং শেখ হাসিনার পলায়ন, আমি একজন এদেশের একজন নাগরিক হিসেবে বলতে চাই, শেখ হাসিনার পলায়ন ইটস এ লেসন ফর অল দ্য পলিটিশিয়ানস, দলমত নির্বিশেষে। এবং কখনোই, এবং সেই জন্যই কিন্তু বিএনপির 31 দফা বা আমাদের এই প্রত্যেকটি রাজনৈতিক দল যে আমরা সব সম্মিলিতভাবে 31 দফা দিয়েছি যে রাষ্ট্রের ক্ষমতার ভারসাম্য হওয়া উচিত এবং প্রধানমন্ত্রী 2 বারের বেশি থাকবে না এক ব্যক্তি। এগুলো কেন আমরা করছি? ডিসাইডেড বিকজ, কারণ আমরা দেখেছি যে ক্ষমতা যদি ক্ষমতার অপব্যবহার যদি করা হয় তখন কি হয়, সেটা আমরা দেখছি। নিশ্চয়ই। এবং যে কথাটা বলা হচ্ছে, রাজনৈতিক দলগুলোর সাথে বসে আসলে সংস্কারের রূপরেখাটা আনা এবং কবে নাগাদ নির্বাচন হবে তাদের সাথে আলোচনা করা।